আমি যে মুক্তিযুদ্ধের আপনাকে আমরা টেনে যাই নাই। আপনি নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা অনুসারে আমরা সামনে কাজ করবো। আর কিছু বলার নয় আমার আজকে। ধন্যবাদ। এই মুহূর্তে বর্তমানে আছে একজন পৌরসভার বর্তমান এখন আমাদের মাঝে বক্তব্য রাখছেন সভাপতি মঞ্চে উপস্থিত জনাব কাজী মনিরুজ্জামান সাহেব, মঞ্চে উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা যে আন্দোলন সংগ্রাম কাজী মনিরুজ্জামান সাহেবের নেতৃত্বে করেছি। আমার বয়স 65 বছর। আমি নিজে 3 তারিখ একটা সংগ্রামে উপস্থিত ছিলাম, আপনারাও ছিলেন। আপনারা জানেন বাংলাদেশের এই জায়গায় যে আন্দোলন সংগ্রাম কাজী মনিরুজ্জামান সাহেবের নেতৃত্বে হয়েছে, সারা বাংলাদেশে আন্দোলন সৃষ্টি হয়েছে। তাই আমি বলবো আজকে আমাদের এই নমিনেশনের অবস্থা কেন? আজকে উপস্থিতি প্রমাণ করে, আজকে এই মানুষের কাজ প্রমাণ করে কাজী মনিরুজ্জামান সাহেব এই মুহূর্তে সঠিক নেতৃত্ব দিয়েছে। শুধু রূপগঞ্জে সঠিক নেতৃত্ব দেয় নাই, এই নারায়ণগঞ্জ জেলাকে নেতৃত্ব দিয়েছে। এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা আমাদের সকলের পছন্দ, আমাদের কাকা, অনেকের গার্জিয়ান, অনেকের বাবা, আমাদের কাজী মনিরুজ্জামান সাহেব মুক্তিযুদ্ধের আমরা দেখেছি 11 সালের পর থেকে আমাদের জাতীয়তাবাদী দলের উপর সরকারের বিভিন্ন মামলা হামলা ছিল, তখন কিভাবে উনি দিনের পর দিন রাতের পর রাত বিভিন্ন বিভিন্ন আদালতে ঘুরে বেড়িয়েছেন। উনি কর্মীদের জন্য কি করেছেন, উনি কিভাবে একজন ব্যক্তিগতভাবে ফোন করে প্রশ্ন করেছেন তার কি অবস্থা।
আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেই 11 সাল থেকে আমি ওনার পক্ষ থেকে আমি ওনার যত নেতা কর্মী আছে তাদের সকলের মামলা পরিচালনা করেছি। যখন সকলের মোবাইল বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমাদের কোনো নেতা কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের এই নেতা আমাকে তার ব্যক্তিগত একটা স্পেশাল নাম্বার থেকে ফোন করে বলতো, চাকরির যদি কখনো দরকার হয় তাহলে আমার এই নাম্বারে শুধু তোমার জন্য ফোন করবে, তুমি আমার নেতা কর্মীদের খোঁজ খবর তুমি আমাকে দিও। আমি একটা নির্দেশনা ছিল যে আমার কোন নেতা, আমার কোন কর্মী যেন কখনো জেলে বসে তাদের দেখার কেউ নাই। এইরকম একটা মানুষ যার হৃদয়ে সারাক্ষণ নেতা কর্মীদের কথা ভাবনা ছিল, যার হৃদয়ে সারাক্ষণ নিজের পরিবারের থেকে আমাদের জন্য ভাবনা ছিল, দলের জন্য ভাবনা ছিল, সেই একজন মানুষ কাজী মনিরুজ্জামান। আমি আজকে এখানে আনন্দ করার কথা, দুর্ভাগ্যজনক ভাবে আমরা হয়তো আজকে সবাই কান্না করছি। আমাদের অনেক ব্যক্তিগত এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন না। সকলের দুঃখে পানি, এই পানিটাকে আমরা কাকা বলতে হাতে নেই হিসেবে যে কাকা আপনি আমাদের ছেড়ে দেবেন না, আমরা আপনার পাশে আছি। যতক্ষণ বলবেন, যা করতে বলবেন আমরা তাই করবো। আমরা জানি যে এখানে অনেক কিছু হয়েছে, অনেক বিনোদনের বিষয় আছে, অনেক কিছু অভিযোগের বিষয় আছে। আমরা কোনো প্রশ্ন করতে চাই না। আমরা একটা জিনিস যতদিন বেঁচে থাকবে আমাদের কাজের জন্য থাকবে। আমরা বিশ্বাস করি যেমন সরকার তার বিচার করতে হবে, তবে আমাদের করতে হবে। আমরা মনে করি যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার পেছনে সত্যি চলবে। এখানে আমরা কি করবো, আমাদের কি করা উচিত? এখানে এটা শুধু আমার কথা না দাদা, এখানে নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই সভার মধ্যে দিয়ে আমি কেন্দ্রকে একটি প্রশ্ন করতে চাই। এই দলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দীর্ঘ 47টি বছর সততা এবং নিষ্ঠার সাথে
কাজ করে দেওয়াই কি কাজীমণির কোনো অযোগ্যতা নাকি এই দলের সব কিছু মেনে নিবে, অন্যায় সিদ্ধান্ত মেনে নিবে? আমি যদি আপনাকে আমার মনে হয় আমাদের মধ্যে মনের আবেগ, মনের ব্যথা, মনের কষ্ট বললে অনেকটা হালকা হয়। তাদের মনের আবেগ, ভালোবাসা এবং সমস্ত কিছু তারা আজকে আমাদের সামনে বলতে চায়, আমরা শুনি, আমরা বলি। সিদ্ধান্ত আমি আপনাদের সাথে আপনাদের সামনে রেখে আপনাদের নিয়ে সিদ্ধান্ত নিব। আপনারা দয়াকরি করে আমার শুধু এই কথাগুলো বলেন। আমাদের নেতৃবৃন্দ কথা বলতে চাইলে গ্রামেরা কথা বলতে চায়, আমাদের কথা, দুঃখের কথা, যাই দুঃখের সবাই সংগ্রামী নেতৃবৃন্দ, আর হাতে ধরা এই দল দীর্ঘ 47 বছর সততা এবং নিষ্ঠার সাথে এই দলের দায়িত্ব পালন করেছে। আমাদের কাছে এখন মনে হয়েছে দলের কাছে এটাই ওনার কোনো অযোগ্যতা। আর দল মনে করেছে কাজীমণি সাহেবের হাতে যেহেতু এই দল ভরা, কাজীমণি সাহেবের বিরুদ্ধে কোনো অন্যায় সিদ্ধান্ত দিলেও উনি মাথা পেতে মেনে নিবে, সেজন্য ওনার বিরুদ্ধে এই অন্যায় সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রূপগঞ্জ থানার যুব সংগ্রাম আবু মোহাম্মদ কাসু আমাদের রূপগঞ্জের মাঝে আমাদের দলের নেতা, আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, রণাঙ্গনের দুই মুক্তিযোদ্ধা, রূপগঞ্জের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষা বড় নাম কাজী মনিরুজ্জামান মনি সাহেব, উপস্থিত বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম এর মাধ্যমে বিগত অফিসিয়াল সরকারের কাছে পাওয়ার পর আমরা অনেক আশায় ছিলাম যে সারা বাংলাদেশের ন্যায় আমাদের রূপগঞ্জকে একটি সুন্দর, স্বচ্ছ, আধুনিক রূপগঞ্জ হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে কাজ করতে পারব। কিন্তু আমরা দেখেছি আমাদের দলীয় বিএনপি হাইকমান্ডের একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমরা রূপগঞ্জবাসী মেনে নিতে পারতেছি না। এই সিদ্ধান্ত আসলে মেনে নেওয়ার মতো নয়, কারণ রূপগঞ্জের মাটিতে যদি কোনো আন্দোলন সংগ্রাম হয়ে থাকে, যদি কোনো নেতা এবং নেতা কর্মীদের নামে হামলা, মামলা, ভাঙচুর, লুটপাট হয়ে থাকে, সেই নেতা ছিল কাজী মনিরুজ্জামান মনি। কোন আন্দোলন সংগ্রাম হলে ওনার নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা হতো, ওনার নেতা কর্মীদের বাড়িতে হামলা, মামলা, লুটপাট হতো, ওনাদের নেতা কর্মীদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বিভিন্ন ভাবে এরেস্ট করে নিয়ে যেত। যাই হোক, আজকে আসলে অনেক কথা বলার ছিল, আমরা হয়তো বলতে চেয়েও বলতে পারি না। আমাদের নেতা হোক, আমাদের গার্ডিয়ান হোক, উনি আজকে এখানে উপস্থিত রয়েছেন, উনি বলবেন যেভাবে আমরা বিগত সময় যেভাবে ওনার নির্দেশনায় কাজ করেছি এবং উনি যেভাবে চাইবেন, আমরা অবশ্যই সেভাবে আগামী দিনে আমরা আমাদের দল, আমাদের সংগঠন এবং আমাদের রূপগঞ্জকে দলের ঢেলে সাজাতে আমরা কাজ করে যাব। আপনারা কেউ নিরাশ হবেন না। আমি মনে করি যে আমাদের দল যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তকে সামনে রেখে এবং আমাদের এই নেতা উনি আজকে আমাদের অবশ্যই এমন কোনো বার্তা দিবেন যে বার্তা একটা সুন্দর বার্তা হবে,
এবং এই বার্তা নিয়ে আমরা ঘরে ফিরে যাব এবং আগামী দিনে আমাদের দলকে সুসংগঠিত করতে আমরা কাজ করতে পারবো। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আগস্টে শহীদ কিষানের পিতা আলমগীর মোহাম্মদ। আপনারা উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি এবং আজকে উপস্থিত সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা অনেক প্রবীণ এবং নতুন নেতারা এখানে আছেন। আপনারা সবাই ছিলেন, আমার কাছে ছিলেন না, তবে আমার সবাইকে মনে হয় এই মিছিলটা আপনারা শুনছিলেন 2023 সালে আমার ছেলে এই মিছিলটা দিয়েছিল সেটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত পৌঁছাইছিল এবং 1 ঘন্টা 6.5 কোটি মানুষ দেখেছিল। 2024 30 তারিখে আমার ছেলেকে হত্যা করে এই খবর পৌঁছেছিল ফোন দিয়েছে এবং দিয়েছে। আমার ছেলের একটা বৈশিষ্ট্য ছিল নারায়ণগঞ্জের সাথে প্রত্যেকের মুক্তির জন্য আন্দোলন করেছে, শুধু একটা লোক পাবে সেই লোকটাকে আমি এটা চেষ্টা করতে চাই। আমার ছেলেকে তার সাথে রাজনীতি করার জন্য আজকে আমি আপনাদের সাথে বলতে চাইলেও আমি শুধু বলতে চাই আমার ছেলে হত্যা করবে যার কাছে আশ্রয় পেয়েছে সে কিভাবে রাজনীতিতে কমিশন পায় আমি এই 5 তারিখের পরে এই পঞ্চায়েত সভায় আরম্ভ করেছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছি আমার ছেলের বিচারের জন্য। আজকে আমি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছি। কারা আশ্রয় দিয়েছে, কেন আশ্রয় দিয়েছে, কেন্দ্রের প্রত্যেকটা নেতার কাছে আমি এর জবাব চাই। আমি কেন দেশ থেকে থাকবো, আমি কেন এলাকা যেতে পারবো না? আমার বিরুদ্ধে কেন মামলা হবে? আমার বিরুদ্ধে যারা মামলা দিয়েছে, আমাকে যারা দেশ ছাড়া করেছে, 5 তারিখের পরে আমি যখন দেশে থাকতে পারি নাই, আমি কেন্দ্রের প্রত্যেকটা নেতার কাছে এটা জানতে চেয়েছি। আমি এই 5 দিন কেন্দ্রের অনেক সিনিয়র নেতার সাথে দেখা করেছি। তারা আমাকে আশ্বস্ত করেছে তারা ঘন্টার মধ্যে আমার সাথে সাক্ষাৎ হবে। আমি তখন জানতে চাইব এই রূপগঞ্জের নমিনেশন কার হাতে দেওয়া উচিত ছিল। আমি তারাই কংগ্রেস করতে চাইব। মাননীয় চেয়ারম্যান সাহেব, বাংলাদেশে কি হয়েছে? তারা রাজনীতি করেছে, তারা জেল খেটেছে, তারা এসে দিয়েছিল, তারা আওয়ামী লীগ এসে করেছে। আপনার কাছে খবর আছে কিনা? আমার কাছে আছে, আমার কাছে খবর আছে। আপনাকে প্রমাণ করতে হবে আপনি কি শহীদ রাষ্ট্রপতি আদর্শ মানেন কিনা। এখন বীর মুক্তিযোদ্ধা কিভাবে বক্তৃতা হয়? থেকে সে আওয়ামী লীগের সাথে আঘাত করে কথা করে অবস্থা দিয়েছে, সে কিভাবে নির্ভর পায়? আমি কেন আজকে 100 দেব এলাকায় যেতে পারি না? কেন আমার বিরুদ্ধে 4টি মামলা, কেন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে বন্ধ হচ্ছে? আমার ছেলের হত্যাকারীকে কেন আশ্রয় দেওয়া হয়েছে? ভিডিও ফুটেজ থেকে সত্ত্বে আওয়ামী লীগের নেতারা
এই লোকের সাথে এখন রাজনীতি করে। আমি জানতে চাই এই লোক কিভাবে নমিনেশনের অধিকার হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যে যেখানে থাকেন ঐক্যবদ্ধ থাকবেন। আর প্রয়োজনে দেশের প্রয়োজনে মুক্তিযুদ্ধের প্রয়োজনে যখনই তারেক রহমান ডাকবে সত্য প্রমাণের জন্য আমার সাথে থাকবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ আলমগীর ভাইকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দুঃখে পাড়া মঞ্চে সম্মানিত প্রধানমন্ত্রী এবং আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বলবো ভাষণে আমার জীবনে আমি যেটি বাবা মার কাছে ছিল সেটা কষ্ট পেয়েছি। বিগত 2 দিন আগে সেই কষ্টটা আমরা পেয়েছি। এখন জীবনে আমাদের জীবনে ধ্বংস হয়ে গেছে। আমরা 9টা বাইক আমাদের ফ্যাসিলিটি আমরা শুধু রাজনীতি করলাম। আমার ছোট ভাই, সবার ছোট ভাই সামনে বলো, পিছে বলো, সামনে বলো, পিছে বলো, সবাই বলো, একসাথে, একসাথে, আমরা সবাই রূপগঞ্জের নবীন বক্তব্য নিয়ে আসছেন এখানে
প্রত্যাশিত যে প্রার্থী জনাব বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোথায় নাই আমাদের গঠিত আমি একটা কথা বলতে চাই অভিবাসন করতে চাই যে বেনারি নৌপথে হারানো যারা জানিব জানি সেও হয়নি হারা আমার মনে হয় একটু আলোচনা হবে আমি দোয়া করি এই প্রার্থনা করে আমার বক্তব্য এ পর্যায়ে বক্তব্য রাখছেন রূপসী যুব দলের যুগ্ম আহ্বায়ক নাসিরুদ্দিন পারভেজ। সামনে বলো সম্মানিত উপস্থিতি এবং আজকের এই সবাই বলো আলোচনা সভায় সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সামনে বলো আজকে পিছে বলো সামনে বলো দুঃখ ভাষান্তর দুটি কথা বলার সুযোগ পেয়েছি সেই জন্য আমরা তার কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামে অনেক কথা বলা আছে যদি মন খুলে বলতে চাই জীবনে প্রথম যে পরিশ্রম রাজনীতি করতে এসে করেছি আমি বলি যখন মনীষের জন্য করেছি দলকে যেরকম ভালোবাসতাম ঠিক সেভাবে কাজী মনীষকে ভালোবাসতাম। যারা কাজী মনীষের তিনি জানেন ভোলাগাঁও ইউনিয়নে আমার বাড়ি ভোলাগাঁও ইউনিয়নের প্রত্যেকটা মেয়ের জানে যদি কাজী মনীষের ভালো থাকে তাহলে পারবেন ভালো থাকতে আর যদি কাজী মনীষের অবস্থান খারাপ হয় তাহলে কাজী মনীষের অবস্থা খারাপ এবং ঘটনায় আমার জীবনে আমি যদি কথা কষ্ট করে থাকি সেই কষ্ট থেকে সেই প্রিয় দল থেকে যে দলটার জন্য জীবন ঢাকা শহরে যখন 20 জন প্রতিষ্ঠিত হতে তখন পালন কি হারাবে আমার একটু দল ছিল এই দলটাকে ভালোবাসতে তখন আমার বাড়িতে ভাই আমি লোক থানার কেউ আসলে কেউ জিজ্ঞেস করতে না এই হিসাবে যারা আওয়ামী লীগ কতটুকু প্রতিহত করেছে তার খুব বেশি প্রতিহত করেছে যারা বিভিন্ন ইনফরমেশন নিয়ে বসে আমিও বসে এইভাবে ইনফরমেশন দিয়ে আমাদেরকে যারা রাজনৈতিক দলে যারা দেউলিয়া তাদেরকে আজকে মূল্যায়িত করেছে যারা এই দলের জন্য নিবেদিত যারা এই দল ভালোবাসা সুযোগ দিয়েছে এই দলের জন্য কাজ করেছে এই দেশটা গঠন করার বড় ভূমিকা ছিল বর্তমানে বাংলাদেশের মুক্তি খুঁজলে হাতে ধরা কয়েকজন আছে আমাদের অত্যন্ত সৌভাগ্য যে রূপগঞ্জে আমরা এরকম অভিভাবক আমাদের আছে কি কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেমন নিয়ে জানি না তারা এই হিসাবে আমি চাই রূপগঞ্জের এই সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য এই সিদ্ধান্ত আমি তার কাছে আছি এই রূপগঞ্জের মানুষকে যদি সুস্থ রাখতে চান ভালো রাখতে চান ভালো দেখতে চান আগামী দিনে মানুষের আস্থা বিশ্বাস ভালো রাখতে চান তাহলে রূপগঞ্জের এই সিদ্ধান্ত থেকে পুনর্বিবেচনা করবেন দলের যে অবস্থা সেই অবশ্যই সিদ্ধান্ত এই দলের প্রতিষ্ঠাতা তার থেকে তাকিয়ে করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।
এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন যুব দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ইমন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর তারেক রহমানের যে প্রধান সভাপতি বাংলাদেশ আজকের এই মত বিনিময় সভায় শ্রদ্ধাভাজন সভাপতি আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা রূপগঞ্জের লাখো মানুষের নয়নের মণি জনাব তাকিমুল ইসলাম মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ ওলামা দলের নেতৃবৃন্দ মৌলভী দলের নেতৃবৃন্দ জিয়া মঞ্চ জিয়া পরিষদের নেতৃবৃন্দ জাতি দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী দলের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে যারা বক্তৃতা দিয়েছেন তাদের ভিতরেও শিক্ষামূলক বক্তৃতায় আপনারা শুনছেন। আমি একটা বড় মানুষ আমার বাবা মারা যাওয়ার সময় যেই মানুষকে আমাকে তুলে দিয়ে গিয়েছিলেন সেই দলের বীর মুক্তিযোদ্ধা জনাব কাজীমুল সাহেব 2002 সাল থেকে উনি যখন বিজিএমের সভাপতি ছিলেন ওনার মাধ্যমে রূপগঞ্জের ঘুরে দিয়েছি। এখানে অনেক মানুষ আছেন যারা আপনারা আমাকে ব্যক্তিগতভাবে আমি কখনো কাজীমুল ইসলামের হাত ছেড়ে কোথাও চলে যাইনি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে বীর মুক্তিযোদ্ধা কাজীমুল ইসলাম এদেশের স্বাধীনতার সংগ্রামের জন্য জীবন বাজি রেখে এদেশের স্বাধীনতা এনে দিয়েছিল। আপনাদের মনে রাখতে হবে উনি এদেশের সাধারণ মানুষকে ছেড়ে উনি কখনো উনি সারাক্ষণ হাতে কাছে ঘুরে দিয়েছেন, আপনাদেরকেও ছেড়ে চলে যান নাই। কিন্তু ভাগ্যে নির্মম পরিহাস একজন ত্যাগী মেধাবী বিচক্ষণ লোককে নমিনেশন দেয়নি, বিবেচনায় দেয়নি। এটা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব ভালো জানেন, কিন্তু আমাদের প্রিয় নেতার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি এই রূপ দেখেছিলেন দায়িত্ব দিয়েছিলেন? স্বাধীনতার সম্মানে জীবন ফাঁকি রেখে কাজ করেছেন, বিএনপির দায়িত্ব পালন করেছেন, তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব পালন করেছেন, তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। দেশের তিন বেগম খালেদা জিয়া কে কে বিজেপির সভাপতি বানিয়েছেন, এখন এমন একজন ত্যাগী নেতাকে উনি কি কারোর সাথে নিয়োজিত হয়েছেন? উনি কি কারোর সাথে নিয়োজিত করেছেন? উনি কি আওয়ামী লীগের সাথে করেছেন? যারা আওয়ামী লীগের সাথে করেছেন, যারা আওয়ামী লীগের ছাড়াই হামলা থেকে বেঁচেছে, যারা আর রাতের বেলা সমঝোতা করে রাজনীতি করেছে, আমরা তাদেরকে বিশ্বাস জানাই। তাই আপনারা হতাশ হবেন না, একজন বীর মুক্তিযোদ্ধা হতাশ হয় না। এদের স্বাধীন হচ্ছে যদি হতাশ হইত তাহলে এদের স্বাধীন হতো না বন্ধুরা। তাই আপনারা হতাশ হবেন না। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাবে। আজি উড়িষ্যার লোকেরা রাষ্ট্রপতি ছিল, রাষ্ট্রপতি থাকবে, হতাশার একটা দিয়ে রূপগঞ্জের মাঠ থেকে চলে যাবে না।
দেখেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীপু সাহেবকে দিয়েছে। আমরা চাই, আমরা ধানের শীষকে বিশ্বাস করি। আমরা ধানের শীষের একজন কর্মী হিসেবে তারিকুল ইসলাম আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে সেইভাবে আমরা ধানের শীষের জন্য কাজ করবো। কিন্তু মুখটা অনেক দূর, এই কথা আপনারা মনে রাখবেন। তাই আমরা সংঘবদ্ধভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করবো, তারিকুল ইসলামের নির্দেশনায় কাজ করবো। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সবাই। আমরা একসাথে কাজীবল হিসেবে হাতকে শক্তিশালী করে কাজীবল হিসাবে নির্দেশনা দিব সেইভাবে কাজ করবো। যারা দীর্ঘদিন কাজীবল হিসেবে কাজ করছেন উনি অনেক সময় অনেককে শাসন করেছেন, অনেকের প্রিয় চাপুর দিয়েছেন, অনেকের সাথে রাগ করেছেন। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন। আর কাজীবল হিসাবে ইনশাল্লাহ আমাদের পাশে ছিল, আমাদের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, বিশ্বাসের জায়গা জিন্দাবাদ। আজকে একটি কথা সুস্পষ্ট নয়, এই হিসাব হয়েছে সমস্ত করতে চান। আমরা বলতে চাই চাই না ছড়া, চাই একটু এখানে যারা দল করেন মনে হয় তারা নতুন গাড়ি হবে একটু হয়েছে। কারণ আমি 56 বছর নেতৃত্বে ওনার হাতে ফর্ম পূরণ করে আমি এই সাথে ভালো গিয়েছিলাম। এখন থেকে ওদের আসছে আমাদের সহযোগিতা হিসাবে মাহবা এবং এক সময় চুপুর ছাত্র হিসাবে কাজ করেছি। কিন্তু আজকে বয়সের বাড়ে এবং বিভিন্ন কারণে আমার অপারেশন হয়েছে, অপারেশন এই জন্য আমি অপারেশনে আসি না। আজকে এরপরে আমি ছাত্র দল হিসেবে কাজ করেছি। নেতৃত্বে আজকে তারা দূর দূরান্ত থেকে এসেছে, ভালোবাসে সেই হিসাবে আসছে এই অবিশ্বাসকে সামনে রেখে এবং আমাদের নেতা সেই কথা বলে সেই কথার প্রতি আমরা সত্য আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত এখানে করছি। আমার তৌফিক পাই যাবে। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে কৃষক দলের সভাপতি ডাক্তার সাহেব। সম্মানিত প্রধান আস্থা রেখে আজকে আপনারা ওনাটাকে এইভাবে সারা দিয়েছেন। এটি প্রমাণ করে জনপ্রিয়তার শীর্ষে মনির ভাই এখনো আছে, তাই না? আমি নেতৃত্ব আজকে আমি একটা কথা বলবো, মনোনয়ন পেতে একটা মানুষের একটা নেতা ঠিকই যোগ্যতা প্রয়োজন। কি যোগ্যতা নাই কাজী মনিরুজ্জামানের? কাজী মনিরুজ্জামানকে রাজনীতি করে নাই? কাজী মনিরুজ্জামানকে নারায়ণগঞ্জে বিএনপির সভাপতি ছিলেন না? সাধারণ সম্পাদক ছিলেন না? প্রতিষ্ঠাকালীন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় সংগঠন, বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন, সাবেক বিজেপির সভাপতি ছিলেন। তিনি বিএনপির অঙ্গ সংগঠনের এমন কোন ব্যস্ত নাই যিনি মনোনয়ন হবেন। কি যোগ্যতা নাই তার? কি যোগ্যতার অভাব ছিল? জনপ্রিয়তার শীর্ষে ওনার কি জনপ্রিয়তা নাই? উনি কি নারায়ণগঞ্জের জনপ্রিয়তা নেই? কেন আজকে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের কাছে জবাব চাই? কেন আমাদের নির্বাচিত হয়ে এই দেশের মানুষের রাস্তার প্রতি যার নেতৃত্বে এই দেশের উন্নয়ন হবে, সুস্থ করে রাজনীতি হবে, তারেক রহমান এই দেশের রাজনীতি সুস্থ সুস্থ রাজনীতি যারা করে
আকাশ ছিল সেই আকাশের কারণে আজকে আমরা মনোনয়ন বঞ্চিত হয়েছি। বাইরে আমার এই সবাইকে তিনি হচ্ছেন একজন মুক্তিযোদ্ধা। এই দেশের জন্য তিনি যুদ্ধ করেছে। এই দেশ যত সংকটময় পরিস্থিতি ওই হচ্ছে ভূমিকা, সেই ভূমিকাতে আমার প্রয়োজনে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আমরা নেতৃত্ব দিয়েছি, আমাদের নেতৃত্ব এখানে সামনে আছে, আমরা আছি, থাকবো আপনাদের পাশে, জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলে আপনাদের নেতৃত্ব ইনশাআল্লাহ। আপনার কিছু ছিল আমরা আগামী দিনে পথ চলার নতুন করে ইনশাআল্লাহ এখানে